বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। প্যান আধার কার্ড নাগরিকের প্রমাণ নয়, বাংলাদেশি সন্দেহে ধৃতের জামিন খারিজ করলো বম্বে হাইকোর্ট। এটা যেমন একদিকে, তেমন অন্যদিকে নির্বাচন কমিশনকে সমর্থন করলো সুপ্রিম কোর্ট, কারণ তারা বলছে আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়। অর্থাৎ একদিকে যখন বিহারে প্রায় 65 লাখ লোকের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, তাই নিয়ে প্রচুর হইচই, এবং সেখানে প্রায় নির্বাচন কমিশনের তরফে কিন্তু একটা কথা বারবার বলা হচ্ছিল, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এটা নাগরিকত্বের প্রমাণ নয়, এইটা বলা যায় যে এটা হচ্ছে পরিচয় পত্র। যেরকম মঙ্গলবার বম্বে হাইকোর্টে এক বাংলাদেশি ভারতে ঢুকে অবৈধভাবে বাস করছিলেন প্রায় 10 বছর, 1 দশকেরও বেশি। তো মঙ্গলবার বম্বে হাইকোর্টে এক ব্যক্তির সেই জামিনের আবেদন খারিজ করে দিয়ে বম্বে হাইকোর্ট বলছে প্যান আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, বাংলাদেশি সন্দেহে ধৃতের জামিন খারিজ করলো বম্বে হাইকোর্ট। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে বাংলাদেশি সন্দেহে ওই ব্যক্তিকে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ভুয়ো নথি দেখিয়ে ওই ব্যক্তি এদেশে 1 দশকের বেশি বসবাস করছিল বলে অভিযোগ। বিচারপতি অমিত বোরকারের বেঞ্চ বলেছে, নাগরিকত্ব আইনে বলা আছে কে ভারতের নাগরিক, কিভাবে নাগরিকত্ব আয়ত্ত করা হয়। আধার, প্যান কার্ড, ভোটার আইডি হলো সরকারি পরিষেবা পাওয়ার একটা মাধ্যম, নাগরিকত্বের প্রমাণ নয়। এই বলে বাবু আব্দুল রউফ সর্দার নামে যে বাংলাদেশিকে সন্দেহে ধৃতের জামিনের করেছে। অন্যদিকে নির্বাচন কমিশনও কিন্তু এই যে বিহার এসআইআর নিয়ে যে সমস্ত মামলা হয়েছে, প্রতিদিন তার শুনানি হচ্ছে। আজ 12 তারিখ এবং 13 তারিখ, এর মধ্যে একটা ফয়সলা হওয়ার কথা। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টও বলেছে যে আধার কার্ডকে ভারতের নাগরিক হিসেবে আধার কার্ডকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। যেভাবে স্থায়ী বাসিন্দা নিরূপণের কাজ চলছে তা চলবে। এবং শীর্ষ আদালত এও বলেছে যে আধার বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য পরিচিতিমূলক নথি, এক্ষেত্রে আধার কার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু এই কার্ড সেই ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করে না। আর আমরা যদি দেখি এই বাংলায় কিন্তু বলা হচ্ছে যে তাহলে আধার কার্ড কেন দেওয়া হয়েছে, প্যান কার্ড কেন দেওয়া হয়েছে। বিরোধীরা যা নিয়ে অভিযোগ করছে, তাহলে কি আমাদের আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে পরিচয় পত্র থাকলেই কি নাগরিকত্ব হওয়া যায়। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, আমাদের এই প্রতিবেদন যেদিন পাবলিশড হবে সেদিনই সুপ্রিম কোর্টের এই মামলার হয়তো ফয়সলা হতে পারে, যেটা এসআইআর নিয়ে যে 10টি মামলা চলছে বিভিন্ন এই নিয়ে। তো এখন প্রশ্ন এটাই যে যেভাবে বম্বে হাইকোর্ট একজনের জামিনের আবেদন বাংলাদেশি সন্দেহে ধৃত তার আবেদন খারিজ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট আজকে বলছে যে পরিচয়পত্র থাকলেই যে সে নাগরিক তা নয়। কিন্তু আমরা যদি বিদেশে দেখি, এখন আমাদের এখানে বিরোধীরা যা যা বলছে, যেভাবে বলছে এসআইআর হবে না, কেন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডকে মান্যতা দেওয়া হবে না, সবাই নাগরিক। তো এই জায়গা থেকে যদি বিদেশে আমরা যাই, বিদেশেরই নিয়মটা কি আর আমাদের এখানে যে একটা রয়েছে সেটাই বা কি? বিপ্লব বাবু, ব্যাপার হচ্ছে সেটা যে এই নাগরিকত্ব আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যারা ভারতবর্ষে বাই বার্থ তার জন্মেছে, তারা বাই বার্থ ভারতীয় নাগরিক। আর ভারতীয় নাগরিক হওয়ার আরেকটা কি, সেটা হচ্ছে যে যদি তিনি অন্য কোনো কান্ট্রি বা দেশের মানুষ হন, এখানকার কোনো মানুষকে মানে এখানকার মানে ভারতের কোনো নাগরিককে তিনি যদি বিয়ে করেন, সেই বিয়ে করার পরে তিনি এখানের নাগরিকত্ব
পেতে পারেন বাই ভার্চু অফ ম্যারেজ। আর যারা সেই বিবাহিত দম্পতির সন্তান যদি ভারতবর্ষে হয় তাহলে তারা ভারতীয় নাগরিক হবে। আবার বর্তমান এখন আমাদের সমাজে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখন আমেরিকা বলুন, ইউরোপ বলুন, বা অন্যান্য সমস্ত কান্ট্রিজে আমাদের ভারতীয়রা প্রচুর ছেলেমেয়েরা চাকরি করতে যাচ্ছে, এই আইটি সেক্টর বলুন ইত্যাদি ক্ষেত্রে। এবং তারা, আমি এরকম নিজে এরকম একটা মামলার সঙ্গে যুক্ত ছিলাম, সেই জন্য বলছি, বিয়েটা হয়েছে ভারতবর্ষে কলকাতাতে, তাদের সন্তান হয়েছে আমেরিকাতে, এবং সন্তান দুজন কিন্তু বাই বার্থ আমেরিকান সিটিজেন। মা এবং বাবা তারা কিন্তু, মানে বাবা অলরেডি ওখানকার গ্রিন কার্ড হোল্ডার হননি, সিটিজেনশিপ অ্যাপ্লাই করা আছে। আর মা যেহেতু ওখানে ওনার মানে হাজবেন্ডের সঙ্গে বিয়ে হওয়ার পর ওখানে গিয়েছেন, তাই তিনি ওখানকার সিটিজেনশিপ পাওয়ার জন্য দরখাস্ত করেছেন। কিন্তু তাদের বাচ্চা যেহেতু ওখানে জন্মেছে, তারা কিন্তু ওখানে সিটিজেনশিপ পেয়ে যায়, এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের মধ্যে একটা দাম্পত্য কলহ ইত্যাদি ব্যাপার হয়। তো কিন্তু মুশকিল হচ্ছে যে সেই ছেলে বা মেয়েগুলো যখন তারা এখানে আসে এবং এখানে এসে একটা ক্রিমিনাল কেসের মধ্যে ইনভলভ হয়, সেই বাচ্চা দুটো কিন্তু হচ্ছে আমেরিকান সিটিজেন, ভারতীয় নাগরিক তারা নয়, এবং ভারতীয় আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন বর্তমানে যে জিনিসগুলো নিয়ে মানে আমাদের সুপ্রিম কোর্টেও মামলা চলছে, বা আপনি বললেন যে বম্বে হাইকোর্টেও একটা মামলা হয়েছে, যারা ভারতীয় নয় তারা যদি কোনো ফেক ডকুমেন্টের মাধ্যমে নিজের নাগরিকত্ব পেয়ে থাকেন বা দেখান, সেই ফেক ডকুমেন্টের ভিত্তিতে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস চালু হবে, এবং তাকে অটোমেটিক্যালি তাকে পুশব্যাক করে সেখানে আবার তাকে পাঠিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আইন। আর আজকে মানে যে মামলাটা সুপ্রিম কোর্টে হচ্ছে সেটা হচ্ছে যে এই ইলেকশন কমিশনের যে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই রিভিশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বহু মানুষ যারা মৃত, বা বহু মানুষ যারা এখানে থাকে না, অন্য রাজ্যে থাকে বা অন্য দেশে থাকে, তারাও কিন্তু এখানে ভোটার কার্ড এবং আধার কার্ড, প্যান কার্ড, মানে সমস্ত কিছু যেগুলো প্যান কার্ড, আধার কার্ড নিয়ে এখানকার নাগরিক হিসেবে তারা। এবং সেই ক্ষেত্রে এই ইলেকশন কমিশনের বক্তব্য হচ্ছে যে প্যান কার্ড বা আধার কার্ড হিসেবে সেটা তার আইডেন্টিটি, আপনার একটা আইডেন্টিটি ডিসক্লোজ করা যেতে পারে যে এইটা হচ্ছে প্যান কার্ড আমার রয়েছে, আধার কার্ড রয়েছে, বা আমার এপিক কার্ড রয়েছে, কিন্তু ভারতীয় নাগরিক কিনা সেইটা কিন্তু এটার দ্বারা প্রমাণ হচ্ছে না। এইটা হচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের একটা ইলেকশন কমিশনের বক্তব্য, যেটা সুপ্রিম কোর্টে শুনানি চলছে, আগামীকালও মামলা শুনানি আছে। এবং তারা সুপ্রিম কোর্টে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, এবং যেটা আজকে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন এসছে, যে তারা কিন্তু মনে করছে যে সত্যি প্যান কার্ড, আধার কার্ড, এপিক কার্ড এটা কিন্তু ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, এটা তাদের একটা নিজস্ব আইডেন্টিটি কার্ড, আইডি কার্ড যেটাকে আমরা বলে থাকি। কিন্তু নাগরিকত্বের প্রশ্নটা, এটা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং ইলেকশন কমিশনের যে SIR নিয়ে যে মামলা 10টা না 11টা মামলা সুপ্রিম কোর্টে শুনানি চলছে, সেটা আজকেও সেটা শুনানি ছিল, আগামীকালও সেটা শুনানি আছে। এবং সেখানে ইলেকশন কমিশন এফিডেভিট জমা দিয়েছে, এবং জমা দিয়ে সেখানে খুব পরিষ্কার করে বলেছে যে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু শুনানি করানো হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু স্টেট মনে করলো ইলেকশন কমিশন বাদ দিয়ে দেবে তা নয়, তাদের অপরচুনিটি দেওয়া হবে তাদের বক্তব্য শোনার, এবং তাদের বক্তব্য যদি যৌক্তিকতা থাকে সেই যৌক্তিকতার বিবেচনা করে ইলেকশন কমিশন যদি মনে করে তাদের নামটা ডিলিশন করা হয়েছিল সেটা সঠিক নয়, তাহলে আবার তাদের নামটা তোলা হবে। আর যদি মনে হয় যে না এটা সঠিক
ডিলিশন করে দেওয়ার দরকার আছে, তাদের যৌক্তিকতাটা গ্রহণযোগ্য নয়, তাহলে সেটাকে ডিলিট করে দিতে পারে। অর্থাৎ কাউকে কিন্তু কোনো বক্তব্য না শুনে তাদের নাম ডিলিট করা হবে না, এটা খুব স্পেসিফিক্যালি ইলেকশন কমিশন একটা এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টে জমা করে বলেছে। এখন ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা, যে কথাটা আপনি বললেন যে বিদেশের ক্ষেত্রে, বিদেশের দেখুন আমাদের দেশের সঙ্গে বিদেশের তফাৎটা প্রথম হচ্ছে পপুলেশন। ভারতবর্ষের যা পপুলেশন, আমাদের পশ্চিমবঙ্গের যা পপুলেশন, ইউরোপের সমগ্র ইউরোপ, ভারত পশ্চিমবঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গরাজ্য জুড়ে দিতে হবে, সারা ইউরোপের সেইটাই হচ্ছে পপুলেশন। সুতরাং এই পপুলেশনের জায়গা এমন একটা, এখানে আমাদের মানে এত বেশি, যার ফলে এই স্বাভাবিকভাবেই তার এখানে কিছু কারচুপি, এবং যেহেতু ভারতবর্ষটা ঘিরে বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এপাশে নেপাল, ভুটান সমস্ত মানে দেশগুলো রয়েছে, ইনফিল্ট্রেশনটাও তার ফলে হয়, প্রচুর মানুষ সেখান থেকে ঢুকে যায়। এবং দেখুন কিছু কিছু এই ডকুমেন্টস, যেগুলো সরকারি ডকুমেন্টস, মানে এই আধার বলুন, এগুলো ফেক তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায়, সেগুলো পুলিশ কখনো কখনো সেগুলো রেড করে ধরে তাদের বিরুদ্ধে স্টেপ নেয়, কিন্তু যাদেরকে তারা এগুলো ইস্যু করে দিচ্ছে তারা সেটার ভিত্তিতে মনে করছে আমি ভারতীয় নাগরিক হয়ে গেলাম। তো সেইখানে ভারতবর্ষের একটা পদ্ধতি করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটাও বলবো যে ইলেকশন কমিশন এই রিসেন্টলি যে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা আছে, সেই 1951 সালে, সেটাকে একটা নতুন অ্যামেন্ডেড অ্যাক্ট করা হয়েছে, ডেথ অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট 2023। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে 1 অক্টোবর 2023-এর পর যারা এখানে জন্মেছে তারা অটোমেটিক্যালি ভারতীয় নাগরিক। এবং তার আগের ক্ষেত্রে যারা এই 2002-এ একটা এই রিভিশন হয়েছিল, সেই 2002-এ যাদের নাম রয়েছে, 2002-এ যাদের নাম রয়েছে তারাও কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে। কিন্তু কিছু এই যে জাল নথি তৈরি করা বা জাল ডকুমেন্টস তৈরি করে যারা যারা এই জাতীয় ফোর্জ করে ডকুমেন্ট ভোটার হতে চাইছেন বা নাগরিকত্ব ভোটার হতে চাইছে, সেটার ক্ষেত্রে এই ইলেকশন কমিশন এটার একটা নিয়ম নীতি তৈরি করে এটাকে বন্ধ করার চেষ্টা করছে, যেটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে সেটা করার ক্ষেত্রে অন্তরায় উনি বলছেন যে আমি করতে দেব না। কিন্তু ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা বাই দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু কনস্টিটিউশনাল একটা পাওয়ার হোল্ড করছেন। সুতরাং কখনো এই দুটো কনস্টিটিউশনাল হেড তাদের মধ্যে কোনো কলিশন হলে সেটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে, একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। আমার মনে হয় নিশ্চয়ই সেরকম একটা দিকে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই যাবে না আগামী দিনে। এবং সুপ্রিম কোর্ট যদি ইন্টারফেয়ার করে, সুপ্রিম কোর্ট যদি কোনো অর্ডার, অলরেডি যেহেতু পেন্ডিং রয়েছে মামলা, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা পাস করবে সেটাই আমাদের দেশের আইন হিসেবে ধরা হবে। দেখা যাক সেটা আগামী দিনে। একদম সেদিকে নজর রাখবো যে সুপ্রিম কোর্টে এই মামলাটি চলছে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় বা রায় দেয়, সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে যেটা আমরা বারবার বলার চেষ্টা করছিলাম যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যা বলা হচ্ছে যে সরকার দিয়েছে মানেই সে এদেশের নাগরিক, এটা কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এটা কিন্তু পরিচয়পত্র, এটা কখনোই কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। নাগরিকত্বের প্রমাণ করতে গেলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে আইন, যে যে বিষয়গুলো আছে সেটা করতে হবে। এখন দেখার যে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি রায় দেয়। এবং এই বাংলায় এসআইআর করতে গেলে এই যে একদিকে রাজ্য সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন, এদের মধ্যে যে একটা ডিবেট, সেই ডিবেটটা ঠিক কোন জায়গাতে গিয়ে শেষ হয় আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের সবাই, নমস্কার।